পূজ্যপাদ আচার্যদেবের সুন্দর অমৃতময় বাণীগুলো শুনুন আপনারা। আমাদের জীবনটা সরস হোক, মধুর হোক, আনন্দমুখর হোক। এরকম কত হাসি ঠাট্টাময় গল্প আছে, প্রচুর এরকম করে আনন্দের উপকরণ ছড়ানো আছে। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আর আনন্দ আপনার আশেপাশে। আনন্দগুলোকে উপভোগ করতে চেষ্টা করুন। আনন্দগুলো নিছক আনন্দ। যে কোনো জায়গায় আনন্দ সংগ্রহ করে নেওয়া যায়। আমার সাথে আছে আমার বন্ধু বর ঝন্টু সাহেব, ছোটবেলার বন্ধু। আশ্রমে থাকেন ব্রজ সাউদা। একটা নিছক আনন্দের গল্প বলছি। তা আমরা এখান থেকে যাচ্ছিলাম জনশতাব্দীতে। তো একটা কফিওয়ালা এসছে, তারপর যাই কফি খাওয়া। তো ওর সাথে আমার খুনসুটির মতন সম্পর্ক। তার চোখগুলো একটু বড় বড়, ঝন্টুদার। তো কফি টফি খাওয়ার পরে কফিওয়ালা বলছে পয়সা। আমাদের যার চোখটা বড় তার কাছ থেকে নেই। বললাম যার চোখটা বড় তারটা। তো প্রথমে ব্রজদার দিকে তাকালেন, আগে ক্যান্সেল করলেন। তারপরে এদিক ওদিক তাকিয়ে তারপর বলছে যে আপনি তাহলে দিন। বলে আমাকে বলছে, আমি বেটা তোমার চোখ খারাপ হয়েছে, এত বড় চোখ থাকতে আমাকে ধরেছ। এটাও সরস। আনন্দ করেন। ঠাকুর আনন্দের জায়গা, জীবনটা আনন্দের উপকরণ। কাঠখোট্টা মানুষ যেখানে, সেখানে ঠাকুর আছেন কিনা সেটাও সন্দেহ। কেননা ঠাকুর বলছেন ভদ্রলোক শব্দ যেটা বলি আমরা, ভদ্রলোক, উনি ভদ্রলোক। মুখ টাইট করে আছেন, উনি ভদ্র হতে পারেন। ভদ্র শব্দের কথা ঠাকুর বলছেন ভন্দ ধাতু থেকে এসেছে। ভন্দ, ভ ন দ, ভন্দ। ভন্দ মানে হচ্ছে আমোদ, প্রীতি, কল্যাণ। এই তিনটি যার মধ্যে আছে তিনি ভদ্রলোক। আমোদও থাকতে হবে, প্রীতি থাকতে হবে, কল্যাণ থাকতে হবে, তবেই তিনি ভদ্রলোক। তো সমাজে আমরা ভদ্র মানুষরা এরকম জায়গা থাকি, সবসময় আনন্দে উচ্ছল হয়ে বিরাজ করি। ঠাকুর নিয়ে সবসময় ফুর্তি করছি, ঠিক আছে? যে একটা ফুর্তির বাতাবরণ চলুক। আমার কাছে হাতে খড়ি নিতে এসছে, আমি হাতে খড়ি দিতে চাচ্ছি না। আমি জিজ্ঞেস করলাম যে ভাই আইনস্টাইনের হাতে খড়ি কবে হয়েছিল বলো তো? সে তাকাচ্ছে। আমার দিতে ইচ্ছে করছে না, আমি তো বলতে পারছি না যে হাতে খড়ি দিও না। তো তাকে আমি বলছি আইনস্টাইনের হাতে খড়ি যদি না হয়ে আইনস্টাইন হতে পারে, তো তোমার বাচ্চাটা কেন হবে না? আমি বললাম অনুষ্ঠানটা বড় কথা ছিল না, কিন্তু তার মনে হচ্ছে যে বাচ্চাটার হাতে খড়ি হলে বলে বুঝি তার বিদ্যাটা তীব্রভাবে এগোবে। আমার হাতে খড়ি হয়েছিল পড়াশোনা শেখার পরে। একবার সরস্বতী পুজো ছিল, ধরে নিয়ে বোঝা এই তোর হাতে খড়ি হবে। ঠিক আছে, আপনাদের বাড়ি যাওয়ারও টাইম হলো। আমি এখান থেকে কয়েকজন আছেন হাতে খড়ি, সেই জন্য দেখেই আমি বলে দিলাম হাতে খড়ির গল্প। মানে আমিও তো বাঁচতে চাই। সদানা এখানে আছেন না? এখানে আরো কয়েকজন ডাক্তার আছেন, মনোরঞ্জন দা ইত্যাদিও আছেন, সব সৌরভদাও আছেন, জানি না। এখানে মেডিকেল সংক্রান্ত কিছু কথা যদি কারোর থাকে, তো এখানে মঞ্চের এই পাশে চলে আসতে পারেন। ওনারা আপনাদের গাইড করে দিতে পারেন যে এই বিষয়গুলো নিয়ে। যেখানে যা দেখাচ্ছেন বলবেন, তাহলেই হবে। কারণ আপনারাই জানেন যে চিকিৎসা আপনারা করাচ্ছেন, কিন্তু বললে মনে হয় যেন একটা শান্তি পেলাম। এখনই এসেছিলেন একজন ব্লাড ক্যান্সারের রুগী। তো এই যে ব্লাড ক্যান্সার সচরাচর যদি অল্প দিনের মধ্যে কোনো রকম ফ্যাটাল ইনজুরি করে শরীরটা যদি ড্যামেজ না হয়, ট্রিটমেন্টটা যদি ঠিক মতন ফলো আপ করা যায়, তাহলে সার্ভাইভ করে যাবে, নিয়ম এটা। কিন্তু যদি এক ধরনের ভ্যারিয়েশন আছে যেখানে খুব তাড়াতাড়ি বডিটা ডিক্রিজ হতে থাকে, সেগুলোর ক্ষেত্রে অসুবিধা, অর্থাৎ ফাইট করলে ঠিক সার্ভাইভ করা যায়। তো প্রত্যেকটা রোগের, প্রত্যেকটা কারণের এক একটা কায়দা আছে, সেই কায়দা কারণগুলোকে বুঝলেই আনন্দ। আমি তো উপরে দাঁড়িয়েছিলাম, এই যেই নিচে নামবো তো ভিড়ের মধ্যে পড়ে যাবো। তা আপনারা আমাকে জায়গা দেবেন বা আমাকে জায়গা করে দৌড়াতে হবে? হ্যাঁ, এই যে দানুদার আনন্দদার কথা বললাম না, একটা নিছক আনন্দের গল্প বলি।
দানুদা আর আনন্দদা, বললাম না আমাকে বসিয়ে বলেছিলেন। আচার্যদেব তখন গুয়াহাটিতে গাড়ি চালিয়ে যাচ্ছেন, ওখানে একটা আমসুং বাগান বলে জায়গা আছে, সেখানে যেতে যেতে একটা বাড়িতে দেখছেন যে লাউ ঝুলছে। তো দুজনকে বলছেন যাও নামো, গিয়ে ওই লাউ চুরি করে আনো। তো বসে আছেন গাড়িতে, তো দুজনে নামলো লাউ চুরি করতে। তো যেই ওরা লাউটা ধরেছে উনি হর্ন বাজাচ্ছে, বলে চোর চোর চোর। এইবার দুজনে ছুটছে প্রাণ বলে, চোর বলে ধরবে তো, উনিও গাড়ি এগিয়ে দিচ্ছেন আর খুব হাসছেন বাচ্চাদের মতন। একটা আমোদ করলাম। এইবার যখন দুজনে হাফতে ঢুকলো গাড়িতে, এই আনন্দ লাউ নিয়ে এসছে বলে, আগে জানো তুমি নিয়ে এসছো বলে, না যাও নামো গিয়ে নিয়ে। এবার আনন্দ আগে আমাকে ধরবে। এবার হোমেশ্বর কাকতি, সচর একটা গল্প বলি। হোমেশ্বর কাকতি তিনি একটি অফিসে কাজ করতেন, তার সাথে রোজ তিনি গুয়াহাটিতে থাকতেন, আগমবাণীর এডিটর ছিলেন, গুয়াহাটিতে থাকতেন। আর এই পত্রপত্রিকার কাজে তখন না একটা অফিসে কাজ করতেন। তো আচার্যদেব তখন গুয়াহাটিতে আছেন, আর রোজই হোমেশ্বরদার সাথে কি পাওয়া যায় অফিসে, কি কি আছে, অমুক আছে তমুক আছে, এসব করতেন। করতে করতে একদিন খুব উদ্বুদ্ধ করলেন যে আপনার অফিসে কি পাওয়া যায়। বলছে যে কাগজ টাগজ এসব আছে। বলে যে একটা রিক্সায় এইরকম করে ভর্তি করে কাগজ নিয়ে আসবেন অফিস থেকে চুরি করে। বলে ধরা পড়বো, আরে নিয়ে আসবেন পয়সা পাবো। তো এইসব করে টোরে রেখে তো উদ্বুদ্ধ করলেন। একটা রিক্সায় কাগজ নিয়ে উপস্থিত, যেই নিয়ে এসছে বলছে আগে কাগজ নিয়ে এসছি। তিনি তো দুষ্কর্ম করেছেন, কাগজ দিয়ে এসছি। বলে আরে মশাই কাগজ দিয়েছেন, চোরাই কাগজ মন্দিরের মধ্যে বের করুন। বলে এবার আপনি তো বললেন আমাকে, আমি আগুন দিতে বলবো, আপনি আগুন দেবেন? তারপর বলছে যে বলে যান আপনি কালকেই কাগজ ফেরত দিয়ে আসবেন অফিসে। বলে আগে আমি কাগজ দিয়ে গেলে তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে। বলে যে কেউ বরখাস্ত করবে না, আপনি কাগজ নিয়ে একদম মেন গেট দিয়ে ঢুকবেন, গিয়ে একদম সবচেয়ে বড় বস তার কাছে নিয়ে গিয়ে কাগজ নিয়ে নামিয়ে দেবেন। বলে যে আগে তারপর বলে যে দেখুন স্যার, রোজ এখান থেকে চুরি হয়, আমি বলতে গেলেই তো ধরবেন আপনি যে কোথায় চুরি হয়, তাই আমি নিয়ে বেরিয়েছি, আর আপনাকে দেখানোর জন্য ফেরত নিয়ে এসেছি এই কাগজ দুটো। অফিসে তার প্রমোশন হয়ে গেল এই গল্পের জন্য। আমোদ পেটি করলেন, সবকিছুই গল্পের মধ্যে থাকে, এইরকম জীবন। এখানে ছিলেন প্রাণেশ দাস। প্রাণেশ দাস তিনি গড়িয়ার দিকে ওইদিকে বাড়ি করে পড়ে ছিলেন। আসামে ছিলেন দীর্ঘদিন, বারৌনিতে ছিলেন, বড়দায় ছিলেন, বিভিন্ন জায়গায় ঠাকুরের কাছে ছিলেন। তিনি আচার্যদেবের কাছাকাছিতে থাকতেন, রিফাইনারি অঞ্চলে তিনি তখন বাস করতেন। আচার্যদেবের প্রিয় মানুষ। তো তিনি রিফাইনারিতে গেছেন, তার বউ গর্ভবতী। গর্ভাবস্থায় অনেক সময় মেয়েদের অনেক সব ভয় আতঙ্ক এসে ধরা দেয়, কেন হরমোনাল চেঞ্জ হয়। তো কখনো কখনো এরকম হয় আতঙ্ক। মন্দির থেকে বহু দূর রিফাইনারি, সেখানে প্রাণপণে খালি বলছেন যে দাদা বাঁচান, আমার খুব ভয় করছে, দাদা বাঁচান, ভয় করছে। আকুতি ওখানে বসে আছে মন্দিরে, এবং কয়েকজন মিলে রাত্রি তখন 1টা-1:30 বাজে, প্রায় আড্ডা চলছে। চলেন বেরিয়ে আসি। সদল বলে বেরোলেন সবাই গাড়ি করে, গিয়ে এদিক ওদিক ঘুরে সোজা প্রাণেশদার বাড়ি। প্রাণেশদার বাড়িতে ঢুকে বলছেন যে হাই তোমার বর কই? রিফাইনারিতে। বলে আলমারি খুললো তো দেখি কি কি আছে তোমার শাড়ি। আলমারি খুললো, বউ নামাও, এটা কে দিয়েছে, ওইটা কে দিয়েছে, সব আলমারি টালমারি সব ওগুলো ছিল। বলে বাড়িতে কফি চা খাওয়ার কিছু আছে? নেই। আনন্দ যাও এই মগ নাও, অমুকের বাড়িতে গরু বাঁধা আছে, ওখানে দুধ চুরি করে আনো। কার বাড়ি সেটা বলেছিলেন, ঠিক আছে। তারপরে দুধ চুরি করতে গেল আনন্দদা। তারপরে গরুর আওয়াজ, গৃহস্থ উঠে পড়েছে। বলে কে কে ওখানে? চোর। বলে দাদা কোথায়? যে বলছে চোর, তখন বলছে দাদা কোথায়, আমিও আসছি। সে লুঙ্গি ঠিক করতে করতে চললো। রাত বিরেতে চোর মানে এখানে আর দাদা ছাড়া কেউ নেই। আচার্যদেব এত সরস।
সেই বেরিয়ে পড়লো চা বানিয়ে, চা খাওয়া হলো, চিঠি লেখা হলো, ভাই প্রাণেশ এইরকম করে একটি বাচ্চা মেয়েকে ঘরে একাকি ফেলে দিয়ে তুমি চলে গেছো, এসব করে একটা সরস চিঠি লিখে ফেরত এলেন। এই যে আলমারি অগোছাল হলো, সেই আলমারি গুছিয়ে গুছিয়ে ওর ভয়ের ভাব চলে গেল, সমস্ত মন এলোমেলো করে দিল, ভয় টয় আর নেই, নির্ভীক হয়ে গেল মাটি। পরে সেই বাচ্চা হয়ে এখন সে ঠাকুরের রীতি। এরকম গল্প মানুষের জীবনে ঢুকে এরকম করে আনন্দ, হাসি ঠাট্টা মজা করতে করতে ঢুকে যাওয়া। মানুষগুলোকে আপন করতে গেলে এইভাবে ঢুকতে হয়। ঠিক আছে, ঢুকে পড়ে। জয় গুরু। আবার কি শুরু হলো?